আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত, জানালেন ওবায়দুল কাদের। 2-1 দিনের মধ্যে সরকার বাস্তবায়ন করবে আশা নেতাদের। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক পালনের ঘোষণা সরকারের। সাম্প্রতিক সহিংসতায় 150 জনের মৃত্যুর তথ্য জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ, জাতিসংঘে মশকরা, মন্তব্য উচ্চ আদালতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেছেন। দাবি ডিবির, দ্রুতই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় নগরবাসী চরম ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জননিরাপত্তার স্বার্থে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে 14 দল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানান জোট নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকে ঘিরে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি জামায়াত শিবির। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারি হিসেবে সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সহিংসতায় নিহত হন 150 জন ও আহত হন কয়েক হাজার মানুষ। সাম্প্রতিক এই ধ্বংসযজ্ঞের জন্য জামায়াত শিবির ও বিএনপিকে দায়ী করে আসছে সরকার। এমন পরিস্থিতিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 14 দলের জরুরি বৈঠক। দেশকে ধ্বংস করতেই সারা দেশে জামায়াত বিএনপি নাশকতা চালিয়েছে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। বৈঠক শেষে জামাত বিএনপিকে নিয়ে নেওয়া সিদ্ধান্তের কথা জানান জোটের নেতারা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। তাই রাজনীতিকে রক্ষা করতে হলে জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি নিষিদ্ধ করার দরকার। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাম্প্রতিক সহিংসতায় কলেজ বিশ্ববিদ্যালয়ের আহত ও নির্যাতিত ছাত্রলীগ কর্মীরা। দাবি আদায়ের নামে সরকার হঠাতে গিয়ে বিশ্বে বাংলাদেশকে ছোট করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে দেখে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে হয়তো এটা করতো না। বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। কোটা আন্দোলন চালাতে গিয়ে সংগঠনগুলো কোথা থেকে আর্থিক সহায়তা পেয়েছে সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিনে তার আন্দোলন এসে যে খরচ, কে দিয়েছে টাকা? আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। একটি দখলদার বাহিনী দেশে যে কোনো সময় ধ্বংসযজ্ঞ চালাতে পারে আশঙ্কা 14 দলের। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন শেষে 14 দল নেতারা এই আশঙ্কার কথা জানান। এখনও যারা দেশের স্বাধীনতা মানতে পারেনি সেই বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। ছাত্র আন্দোলনের উপর ভর করে তারা সরকার পতন সহ জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত
করতে চায় বলে মন্তব্য করেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 14 দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা। কোটা আন্দোলনে নিহত 150 জনের তথ্য মন্ত্রিপরিষদকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের স্মরণে কাল সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কোটা আন্দোলনের সময় বাংলাদেশে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। বেসরকারিভাবে বিভিন্ন সংখ্যা প্রকাশ করা হচ্ছে। সরকারিভাবে জানানো হয়েছে এখন পর্যন্ত 150 জন নিহত হবার তথ্য পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম বলছে, নিহত 150 জনের মধ্যে শিক্ষার্থী সবচেয়ে বেশি 45 জন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী 25 জন, ক্ষুদ্র ব্যবসায়ী 16, চালক ও সহকারী 13, দিনমজুর 11, চাকরিজীবী 8, পোশাক কর্মী 5, পুলিশ ও আনসার 4, সাংবাদিক 4 এবং অন্যান্য পেশার 19 জন। এছাড়াও রাজধানীর 31টি সরকারি বেসরকারি হাসপাতালে 6500-এর বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন। হতাহতদের বিষয়ে মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের উনি সবাই বলেছেন, গতকাল বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরো 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। নিহতদের স্মরণে 30 জুলাই একদিন সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। এর মধ্যে হতাহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডিবি অফিসে আটকে রেখে খাবার খাওয়ানো এবং সেই ছবি গণমাধ্যমে প্রকাশ করার ঘটনাকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না চালানো ও ডিবি হেফাজতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে এমন মন্তব্য করেন উচ্চ আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেনের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। দেখুন হুমায়ুন চিশতির রিপোর্ট। নিরাপত্তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি পুলিশের হেফাজতে রাখা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে রোববার রাতে তাদের খাওয়ানোর ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে। সোমবার সকালে 6 সমন্বয়কের মুক্তি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। দুপুর 1:30টায় শুরু হয় রিট আবেদনের শুনানি। শুনানিতে সাম্প্রতিক সহিংসতায় পুলিশের গুলি চালানোর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন 2 পক্ষের আইনজীবীরা। অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। এই রিপিটিশনটা মেনটেনেবল না। এই 4টে প্যারাগ্রাফে যে কথা লিখেছে তার ভিতর কোথাও নাই যে কোনো এজেন্সি কাউকে মারছে, স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের আটকের ঘটনায় ডিবি অফিসে খাওয়ানোর প্রসঙ্গ ওঠে শুনানিতে। ডিবি অফিসে যাকে ইচ্ছা তুলে নিয়ে গিয়ে খাবার খাইয়ে সেই ছবি গণমাধ্যমে প্রকাশের তীব্র সমালোচনা করেন উচ্চ আদালত। আমরা বলেছি কাউকে ডিটেনশনে নেওয়া হয় নাই, কোনো আদেশ পাস করা হয় নাই এবং যে রিট পিটিশন ফাইল করেছেন উনি ওদের ফ্যামিলির কেউ না
তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না। আমরা এই বিষয়টা কোর্টের সামনে তুলেছি। এখানে আপনি দয়া করে সংবিধানটা পড়বেন এই আবেদনটা করার জন্য যে কাউকে অন্য কারো হেফাজতে রাখা হয়েছে আইন বহির্ভূতভাবে, বেআইনিভাবে, সেই অ্যাপ্লিকেশন, সেই আবেদন যে কোনো ব্যক্তি আপনিও করতে পারেন, আমিও করতে পারি। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। তারপরে পরে এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য মঙ্গলবার দিন ঠিক করেন হাইকোর্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জোর করে নয়, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে বলেও জানান তিনি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করে বৈষম্য বিরোধী 6 সমন্বয়কের ভিডিও বার্তা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে ডিবি হেফাজতে তাদের চলমান কর্মসূচি থেকে সরে আসার বিষয়েও। তবে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের দাবি, সরকার মূল দাবি মেনে নেয় তারাই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান স্বেচ্ছায়। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না। অলরেডি কিন্তু তারা ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে, যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। রোববার রাতেই ওই ভিডিও বার্তার পর তা প্রত্যাখ্যান করে সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেয় ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা। তাদের সাবধান করে ডিবির এই শীর্ষ কর্মকর্তা বলছেন, এসব গুজব ছড়ানো হচ্ছে। জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ নিয়ে উচ্চ আদালতের মন্তব্যের বিষয়ে হারুন বলেন, এখনো আদালতের কোনো বার্তা পাননি। এটা আমরা এখনো পাইনি, এগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। এর আগে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেন তাদের পরিবারের সদস্যরা। তেমন কোনো কি করা হয়নি, এরা যা চাইছে তা পাইছে, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। জিজ্ঞাসা করছি, তারপরে বলছে আমি ভালো আছি। গত শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন থাকা 3 সমন্বয়ক নাহিদ, আসিফ ও বাকেরকে নেওয়া হয় ডিবি হেফাজতে। এরপর সার্জিস, হাসনাত ও নুসরাতকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তুলে আনা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারা শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকারকে নিশানা করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে কোনো আন্দোলন দেখলেই সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে তারা উন্মত্ত হয়ে ওঠে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার বা নির্যাতন করছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুধুমাত্র সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। নিজেদের অপকর্ম ঢাকতে সরকার কোটা আন্দোলনে নিহতদের প্রকৃত তথ্য আড়াল করছে অভিযোগ করে সঠিক তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, কারফিউ দিয়ে ব্লক রেইডের নামে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি সহ সাধারণ শিক্ষার্থীদের গণগ্রেফতার করা হচ্ছে। আটকের পর আদালতে সোপর্দ না করে এবং অনেক ক্ষেত্রে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। কোটা আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে চাপ প্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে রুহুল কবির রিজভী, নুরুল হক নুরুকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হচ্ছে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যানজট। এদিকে কবে চালু হবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
দুঃসহ যানজটের নগরী ঢাকায় মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসেছিল আশীর্বাদ হয়ে। উত্তরা মিরপুর মতিঝিল রুটের যাত্রীরা যানজট থেকে অনেকটাই মুক্তি পেয়েছিলেন। সবচেয়ে বড় সুবিধা ছিল কম সময়ে গন্তব্যে পৌঁছানো। কিন্তু সবকিছুই এখন থমকে আছে। কোটা বিরোধী আন্দোলনে নাশকতাকারীদের হামলায় মেট্রো এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যাপক ক্ষতি হওয়ায় যাতায়াত ব্যবস্থা যেন আবারও কঠিন হচ্ছে। গণমুখী সেবা মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপাতত বন্ধ রয়েছে। কবে এগুলো চালু হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আমাদের কারিগরি টিম সরজমিনে পরিদর্শন করে যে কথাগুলো আমাদেরকে বলেছে চালু করতে তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 বছরের মতো সময় লাগবে। এদিকে দেশ জুড়ে চলছে কারফিউ। যে সময়টাতে শিথিল থাকছে কারফিউ, সেই সময়টিতে যানবাহন চলাচলের অনুমতি মিললেও তৈরি হচ্ছে যানজট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সীমিত পরিসরে চলছে ব্যবসায়িক কার্যক্রম, অফিসের সময়সীমাও কম। তাহলে কেন এই যানজট? যেরকম ধরনের একটা টাইম ছিল যে আমরা এতটার মধ্যে আমরা আমার জায়গায় মতো পৌঁছতে পারবো, এখন প্রত্যেকের একটা অনিশ্চিতের মধ্যে আমরা যাচ্ছি। আমরাও চাচ্ছি যে মেট্রো রেল চালু হোক, কারণ আমরা সাধারণ মানুষ তো যেতে পারতাম খুব তাড়াতাড়ি অফিসে, এখন তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভোগ যে আমরা রাস্তায় চলাফেরা করি, এর জন্য আমাদের জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। মেট্রো রেলে যেখানে খুব কম সময়ে যাতায়াত করা যেত, সেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থেকে অতিষ্ঠ হয়ে অনেকে হেঁটেই রওনা হচ্ছেন গন্তব্যে। এখন অফিসেই পৌঁছাতে পারি না। অবশ্যই মেট্রো রেলটা আমাদের জন্য কি পরিমাণ প্রয়োজন ছিল বা কি পরিমাণ এটা উপকার দিত, একমাত্র আমরা যারা জব করি, জব হোল্ডার আছে, তারা আমরা জানি। মেট্রো রেলে আমি 20-25 মিনিটে পৌঁছে যেতাম, অন টাইমে অফিস করতে পারতাম, কোনো কমপ্লেন ছিল না। কিন্তু এখন সেই আগের মতো হয়ে গেছে, 3-4 ঘন্টা আগে বেরোতে হয়, অফিসে আবার কমপ্লেন। এদিকে কিছু রুটে গণপরিবহনের সংখ্যা কম থাকায় অফিসগামী যাত্রীদের ভোগান্তি প্রতিদিনই বাড়ছে। যানজটের শহরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল নগরবাসীকে অনেকটাই স্বস্তি দিয়েছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের নামে একদল দুষ্কৃতিকারী এসব স্থাপনায় হামলা চালানোর পর মূলত বন্ধ রয়েছে দুটো সেবাই। আর এ কারণে নগরবাসীর ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন সড়কে তৈরি হচ্ছে যানজট। তাই খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো সংস্কার করে আবারও জনগণের জন্য উন্মুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি। রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে বায়ার্স ফোরামের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। তবে বাংলাদেশ থেকে ক্রয় আদেশ বাতিল না করার নিশ্চয়তা দিয়েছেন ক্রেতারা। এ সময় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান সহ রফতানি বান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। কোনো ক্রয়দেশ বাতিলও হবে না, ডিসকাউন্টও হবে না, এয়ার শিপমেন্ট হবে না, এ বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। ইন্টারনেট সেবা আরও নিরবিচ্ছিন্ন করার জন্য তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। আমাদের ৭,৪০০ কোটি টাকার আমাদের এর মধ্যে ক্ষতি হয়েছে। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের জন্য আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি শিক্ষামন্ত্রী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, আপাতত সম্ভাবনা না থাকলেও জননিরাপত্তা বিষয়ক কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের পরামর্শ পেলে তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। টঙ্গীতে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। আজ দুপুরে তিনি আগুনে পুড়ে যাওয়া যানবাহন, জেনারেটর, আসবাবপত্র সহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ মাসুদুল হাসান বিল্লাল, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমি আজকে দেখে গেলাম, তো আমার এখানে কিছু বলার নাই। প্রধানমন্ত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার ছেলে হয়তো আপনারা সবাই জানেন সিঙ্গাপুর আছে, এর জন্য দোয়া করেন। আমার ছেলে আসলে এটা আপনাদের কাছে আমি এটা তদন্ত কমিটির কাছে সব আমি নিয়ে পরে আপনাদের কাছে এটা আমি জানাবো। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির 2023 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হল 25তম বার্ষিক সাধারণ সভা। রমনার পুলিশ কনভেনশন হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন তুলে ধরে মুনাফা বৃদ্ধি ও আকর্ষণীয় লভ্যাংশ প্রদান সহজ করতে কর্মীদের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম সহ অন্যান্যরা। সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আলী রেজা। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের সহায়তায় প্রয়োজনে ইসরায়েলে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। স্থানীয় সময় রোববার এক দলীয় সমাবেশে তিনি বলেন, দখলদাররা যেন ফিলিস্তিনিদের উপর আর অন্যায় অবিচার করতে না পারে, সেজন্য প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে আঙ্কারা। একই সাথে ইসরায়েলে অভিযানের আগে তিনি তুর্কি সামরিক বাহিনীকে আরও সুসংগঠিত হওয়ারও আহ্বান জানান। তবে কবে নাগাদ এবং ঠিক কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তিনি তা উল্লেখ করেননি প্রেসিডেন্ট এরদোগান। এবার পার্টিক্স খেলার খবর। অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় 4 দিনের ম্যাচে পাকিস্তান এ দলকে নাটকীয়ভাবে 5 রানে হারিয়েছে বাংলাদেশ এ দল। অধিনায়ক মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে 21 রানে 5 উইকেট নিয়ে ভেলকি দেখিয়ে অসাধারণ এক জয় এনে দেন। তাতে 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ হয়। ডারউইনে 296 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের শেষ দিনে প্রয়োজন ছিল 160 রান, আর বাংলাদেশের দরকার ছিল 6 উইকেট। কিন্তু 3 রানে শেষ 3 উইকেট হারিয়ে 290 রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের 258 রানের জবাবে 179 রানে অল আউট হয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এ দলের সংগ্রহ 216 রান। এরপর পাকিস্তানের সঙ্গে 2টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের। 2-1 দিনের মধ্যে সরকার বাস্তবায়ন করবে আশা নেতাদের। কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আগামীকাল একদিনের শোক পালনের ঘোষণা সরকারের। সাম্প্রতিক সহিংসতায় 150 জনের মৃত্যুর তথ্য জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ জাতিসংঘে মশকরা, মন্তব্য উচ্চ আদালতের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করেছেন। দাবি ডিবির, দ্রুতই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট। মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে চালু না থাকায় নগরবাসীর চরম ভোগান্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।